আপনি যখন টাকা খাবেন, অনেক টাকা থাকবে, কোটি কোটি টাকা, ওটাকে বলে পাওয়ার। আর আমরা যারা ইয়ে থেকে এটাকে বলে স্ট্রেংথ, যে তখন যেভাবে ছিলাম এখন এভাবে আছি, বিকজ আমি জানি যে আমি কোনো 2 নাম্বারই করিনি। শেখ হাসিনার সাথে আমাদেরকে ডাকা হয়েছিল যে কোনো একটা কারণে, স্বাভাবিক যেতে হয়েছে। তখন তাকে ওই আমার ছবির একটা ইয়ে পড়ায় দিছিলাম আমি, ওরা 7 জনের, মুক্তিযুদ্ধের ছবির ওরা 7 জনের একটা পিন পড়ায় দিছিলাম। ওই ছবিটাকে ফ্লোট করে অনেক কথা লেখা হয়েছে। তো আমি হাসলাম যে আচ্ছা ঠিক আছে, মানে তোমাদের কাছে এটাই আছে, এটাই তোমরা পাইছো যে ছবি উইথ শেখ হাসিনা, আচ্ছা ঠিক আছে। বাট কথা সেটা না, কথা হচ্ছে আমি তো দুর্গের ভিতরে ছিলাম, আমি দুর্গের ভিতরে থেকে ফাইট করে বাইরে হয়ে আসছি। আরেকটা জিনিস হচ্ছে মানে খুবই লজ্জার বিষয় যে আমাদের ধরেন জাতীয় ইতিহাস বা জাতীয় ঐতিহাসিক যারা নেতা বলেন বা ব্যক্তিত্ব বলেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাবো বা শোক জানাবো, এইটার জন্য কেন আমাকে কোন একটা পার্টিকুলার দলের হতে হবে? আমি একটা কবিতার আসরে যাই, সেখানে যে দেখি এই ক্যাম্পেইনটা হচ্ছে অন্য একটা কারণে, অন্য একটা দল করছে, যেখানে আমি নিজে গিয়ে বিব্রত ফিল করছি। কিছুদিন আগে আমি এখানে একটা নারী নির্যাতনের একটা প্রোগ্রামের জন্য ইনভাইট করা হলো। আমি একটু খোঁজ খবর নিয়ে দেখলাম, ওনারা বললেন ক্যাম্পেইন করলেন অরাজনৈতিক, কিন্তু গিয়ে দেখি সেটা রাজনৈতিক, এবং সেটা হচ্ছে এই আওয়ামী লীগের মানে এই যে পার্টিকুলার নেতা যারা এখন এখানে মানে দেশ থেকে পলাতক, তারা এখানে কথা বলতে পারছেন না, এখানে এসে কথা বলছেন। একটা মুক্তিযুদ্ধের ছবি আমি ওখানে দেখাবো, আমি স্টাবলিশ করতে চাই আমাদের ফিল্ম হোক, ফিল্মের আর্টিস্টরা হোক, বা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হোক, এটার সাথে যে সম্পর্কটা আছে আমি এখানে এটা স্টাবলিশ করব। তো এটার হওয়ার সময় আমি দেখলাম যে আমি এত সাফোকেশন ফিল করেছি, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কিছু গ্যাং এমন ভাবে কাজ করেছে যে আমি যেন ওইখানে প্রোগ্রামটা করতে না পারি। আর্টসেলের ব্যাপারটা দেখেন, আপনি জানতেন তো সেদিন 15ই আগস্টে আপনি টাকা নিচ্ছেন। তো ওই যে বললাম আবার ওই পুরনো কথা, যে কার হাতে কার কি আছে উই ডোন্ট নো, তারে কিভাবে থামানো হয়েছে। কাউরে টাকা দিয়ে থামানো যায়, কাউরে ছবি দিয়ে থামানো যায়, কাউর অনেক কিছু আছে। তো সো কারে কি দিয়ে থামাইছে উই ডোন্ট নো। সো আমি কমিট করলাম তানভীর ভাই আমি আসতেছি 1 ঘন্টা পরে আপনার শোতে। তারপর আমার কেউ একজন ফোন করে বললো যে তুই যদি তানভীরের শোতে যাস তাহলে কিন্তু তোরা আমরা এটা করবো। ডান। আই থিংক আই মেড মাই পয়েন্ট। আপনি যোগ করতে চেয়েছিলেন? আমি শুধু একটা পয়েন্টে যোগ করবো। হ্যালো রুই ইজ দেয়ার। ওই যে বললো না কার হাতে কি আছে, আমি মানে কয়েকদিন আগে যখন মাইলস্টোনের ঘটনাটা ঘটলো, ওই যে বললাম আমি সামহাও খুব ছোটভাবে এটার সাথে ইনভলভ ছিলাম। আমার ছোটবেলার বন্ধু ওখানে ডাক্তার, আমার ক্যাট ক্লোজে পড়বে, সো যতটুকু পারছিলাম চেষ্টা করতেছিলাম আর কিছু যদি করা যায়। তখন হঠাৎ করে আমি জানি না রাহাত জানে কিনা, বৈবাহিক সূত্রে আমি আমার ফাদার ইন ল আওয়ামী লীগের 4 বারের এমপি, জাতীয় পার্টির 2 বারের এমপি, মানে 6 বারের এমপি, এবং আওয়ামী লীগের এক সময়ের অনেক প্রভাবশালী নেতাদের একজন। তো আমার সাথে শেখ হাসিনা 3 বার দেখা হয়েছে। একবার 3 বার দেখা হয়েছে। লাস্ট টাইম যখন আমার সাথে আপনি তো ছবির জন্য টাকাও নিছেন, তার মানে আপনি সহি বিপ্লবী না? না, দাঁড়ান, হোল্ড অন। ওরা 7 জনে ওরা 7 জনে আজ পর্যন্ত খিজির আয়াত খান এগুলো নিয়ে লেখালেখি হয়েছে, এই জন্য আমি প্রশ্ন করলাম। আচ্ছা বলেন। না ঠিক আছে, এটা তো প্রুফ করতে হবে ভাই, প্রুফ করতে। আপনি তো আমাকে প্রুফ ছাড়া তো আপনি আমাকে ইয়ে করতে পারবেন না, ঠিক না? আমি যেই কি বলে সংসদ সদস্যের জামাতা, আমার তো এই মুহূর্তে সম্পদ থাকার কথা হইলো কম করে হইলো 500 কোটি, ইফ নট লেস। তা আপনি চেক করেন আমার কয় টাকা আছে। আমি তো এখনো আমার শহরে বুক চেতায়া হাঁটি। এই শহরে তো আরো এমপির জামাতা ছিল, তারা তো পারলো না। আমি কেন বল, আমার শক্তি, এটাকে বলে স্ট্রেংথ ভাই। আপনি যখন টাকা খাবেন, অনেক টাকা থাকবে, কোটি কোটি টাকা, ওটাকে বলে পাওয়ার। আর আমরা যারা ইয়ে থেকে এটাকে বলে স্ট্রেংথ, যে তখন যেভাবে ছিলাম এখন এভাবে আছি, বিকজ আমি জানি যে আমি কোনো 2 নাম্বারই করিনি। তো শেখ হাসিনার সাথে আমাদেরকে ডাকা হয়েছিল যে কোনো একটা কারণে, স্বাভাবিক যেতে হয়েছে। তখন তাকে ওই আমার ছবির একটা ইয়ে পড়ায় দিছিলাম আমি, ওরা 7 জনের, মুক্তিযুদ্ধের ছবির ওরা 7 জনের একটা পিন পড়ায় দিছিলাম। ওই ছবিটাকে ফ্লোট করে অনেক কথা লেখা হয়েছে। তো আমি হাসলাম যে আচ্ছা ঠিক আছে, মানে তোমাদের কাছে এটাই আছে, এটাই তোমরা পাইছো যে ছবি উইথ শেখ হাসিনা, আচ্ছা ঠিক আছে। বাট কথা সেটা না, কথা হচ্ছে আমি তো দুর্গের ভিতরে ছিলাম, আমি দুর্গের ভিতরে থেকে ফাইট করে বাইরে হয়ে আসছি। এবং আমি এমন না যে শুধু এই 36 জুলাই, এই 36 দিনে
আওয়ামী লীগের এগেনস্টে লিখছি, এর আগেও আমি লিখছি, তানভীর ভাই আপনি দেখছেন, বা যতটুকু পারছি আমি কথা বলার চেষ্টা করছি। দুর্গের ভিতরে থেকে আমি যদি আন্দোলন করে বের হয়ে আসতে পারি, তোমার থেকে আমার কলিজাটা কিন্তু। আচ্ছা, তাহলে প্রশ্ন রাখি দুজনকে, এবং রুহি আছে নিশ্চয়ই সংযুক্ত হচ্ছে আমাদের আলোচনা। বাই দ্য ওয়ে একটু রুহি যেহেতু আসছে রিসেন্টলি, রুহির তত্ত্বাবধানে, রুহির সহযোগিতায়, ওর কারণে ওরা 7 জনের 2টা শো হয়েছে লন্ডনে। সো আমি অন রেকর্ড রুহিকে এটার জন্য প্রথমেই আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ। রুহি আমাদের গান বা আমাদের নতুন সিনেমাগুলো প্রমোট করবে লন্ডনে, এটা একটু আবেদন করে রাখি আজকে। রাহাত খুব দারুণ কিছু কাজ করছে আমাদের এই কালচারাল এই ফিল্ডে। আমি একটু যে প্রশ্ন ভুলে যাব সেটা হচ্ছে, এই যে সহি প্রসঙ্গটা আনলাম কারণ কি, আপনাদের ভেতরে বা নিজেদের ভেতরে যে কাওয়াজটা কিছুদিন ধরে দেখা হলো, বান্নাকে ফেসবুকে মপ করা হচ্ছে, মানে ও এটা ছিল ওই সময় দেশে ছিল না, কিন্তু যে পয়েন্টে এক ছিলেন বা ছিলাম সেই জায়গা থেকে সরে এসে যে নিজেদের ভেতরে যে এই কামড়াকামড়ি, এইটা আসলে কতটুকু কাজে দেয়, নাকি অন্য আরেক জায়গায় আপনি একটা হাসির পাত্র হয়ে যান? এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন নিজেদের ভেতরে এই অন্তর্কলহটা? কিজির হাত খান, তারপর আমি রাহাত এবং রুহির কাছে। আমি এটাকে আসলে বলবো যে এই অন্তর্কলহটা দেখেন, এটা কি খুব মানে বান্নার নামটা আনলাম এর জন্য কারণ বান্নাকে একদম স্পেসিফিক ভাবে ধরা হয়েছে, স্পেসিফিক ও স্বাভাবিক, ও সবচেয়ে বেশি ভোকাল, ও খুব ডিরেক্ট লিখে, ও খুব অ্যাগ্রেসিভ, তো টার্গেট তো ও টপ লিস্টে থাকবে। ধরেন এই যে আলো আসবে এই গ্রুপটা ছিল, এই গ্রুপে অনেকেই তো ছিল, অনেকে ইচ্ছাকৃতভাবে ছিল, অনেকের নাম অ্যাড করা হয়েছে, অনেকে খুব এটার মধ্যে স্বতঃস্ফূর্ত ছিল, অনেকে চুপচাপ ছিল। বাট এখন আমরা যদি এই আলো আসবে গ্রুপের সবার উপরে যে হামলায় পড়ি, এটা আসলে আমাদেরকে কোনো পজিটিভ দিকে নিবে না। বরঞ্চ আমরা যদি উল্টাটা করতে পারতাম, যে এই 1 বছরে আমরা ওদেরকে দেখাতে পারতাম যে আসলে তোমরা যেই পথটাতে ছিলা দ্যাট ওয়াজ রং, এবং হ্যাঁ ওখান থেকে কিছু মানুষ যদি তাদের মধ্যে অনুশোচনাটা হতো এবং তারা যদি তাদের ভুলটা বুঝতে পারতো, সেটা হতো অ্যাচিভমেন্ট। বাট আমরা যেই অ্যাগ্রেশনে গিয়েছি, এতে যেটা হবে আপনাকে বুঝতে হবে, এখনো বাংলাদেশে 30%, ইফ নট 25 to 30% মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে। আপনি চাইলে এটা তাদের মন থেকে নিয়ে যেতে পারবেন না, এখন হয়তো বা অনেক চুপ আছে। সো আপনাকে কিন্তু এই মানুষগুলোকে ঘুরাতে হবে। আপনি কিভাবে ঘুরাবেন? আপনি ঘুরাবেন ওদেরকে প্রতিশোধের পথে না, প্রতিহিংসার পথে না। আপনি ওকে বুঝাবেন যে তোমরা যে পথটাতে ছিলা, তোমাদের লিডার যে পথটাতে ছিল, এটা ভুল ছিল, আমাদের পথটা ডিফারেন্ট, তুমি দেখো এই পথটা প্রতিহিংসার না, প্রতিশোধের না। তাহলে কিন্তু আপনি ওখান থেকে অনেকগুলো মানুষকে নিয়ে আসতে পারবেন। কিন্তু আপনি যদি ওদের সাথে সেম স্ট্র্যাটেজি খেলতে যান না, আপনি ওদেরকে আনতে পারবেন, বরঞ্চ আপনি আপনার দলের কিছু মানুষ হারাবেন। এটা আমার কাছে মনে হয় একটা রাজনৈতিক পরিবারে এত বছর ধরে থাকা এবং রাজনীতিকে দেখার এই 47 বছর, এটা আমার অনুভূতি যে প্রতিহিংসা দিয়ে, প্রতিশোধ দিয়ে আমরা জিততে পারবো না এই যুদ্ধ জিততে হলে আমাদেরকে একটা ডিফাইন পথে যেতে হবে, যেই পথটা ওই যে গান্ধীর মতো ফর অ্যান আই উইল কিল দ্য এন্টায়ার ওয়ার্ল্ড অর ডেস্ট্রয় দ্য এন্টায়ার, ওই পথে গেলে আমরা পারবো। এটা আমার মনে হয়। আমি রাহাতের কাছে আসবো, তার আগে একটু রুহির কথা শুনতে চাই। রুহি আসলে একটু সম্পৃক্ত হতে দেরি করে ফেলেছে আমাদের কানেকশনের জন্য হয়তো। রুহি, আমরা আলোচনা করছিলাম আমাদের এই যে আজকের মূল বিষয়, যে কালচারাল বয়ানের যে রাজনীতি আমরা করে থাকি বা রাজনীতির বেনিফিট নিয়ে পরবর্তীতে সেটার একটা দায় থেকে অনেকে সহজ শব্দে দালালি বা দলদাসত্ব যেটা হয়ে থাকে, সেটার একটা প্রকাশ বিভিন্ন সময় দেখা গেছে। যেহেতু অনেক দীর্ঘ সময় একটা স্বৈরাচার সরকার ছিল, সুতরাং সেটার দলভুক্ত কার্যক্রম, দলভুক্ত তারকা প্রচুর আমরা পেয়েছি, যারা আসলে ওই যে ফিরনি পায়েস খাওয়ার জন্য, সেলফি তোলার জন্য ভিড়, এবং ওইসব ছবি আমি অনেকের ফেসবুকে দেখতে যাই, দেখলাম যে অনেকে ডিলিট করতে করতে হাত ব্যথা হয়তো করে ফেলছে, সো অনেক ছবি পাওয়া যাচ্ছে না। বাট একসময় ওগুলো আমি দেখতাম যে গণভবনের যে চিঠিটা আসে, সেই চিঠিটাও ফেসবুকে পোস্ট দিয়ে এক ধরনের এলিটিজম প্রকাশ করেছে আমাদের, মানে তোমরাই করেছো, মানে তোমরা বলতে শিল্পীরাই করেছে যে আমি গণভবনে দাঁত পাইছি, আমি একটা উন্নত পর্যায়ের শিল্পী। জি একদম, আমি এই জন্য বোল্ডলি বলতে পারি যে এগুলো আমার কাছে আসছে, কিন্তু আমি এগুলো করি নাই, এবং আমার সত্যিকার তো স্ট্রেংথ আছে যে তুই বাটা দেখা আমার ভিতরে, আমার একটা 2 নম্বরই আছে, ওটা দেখা, ওই জন্য আমি বলতেছি এগুলো। তো সার্বিক পরিস্থিতিতে কেমন মনে করছো জুলাই বিপ্লবের 1 বছর পার হওয়ার পরে? থ্যাংক ইউ তানভীর ভাই আমাকে যুক্ত করার জন্য। সাথে যারা আছেন, খিজির ভাই, শান্তনু ভাই, সবাইকে শুভেচ্ছা। আমি আসলে আমরা যখন মানে জুলাই বিপ্লব বলেন বা দেশের
আভ্যন্তরীণ পরিবর্তন আমরা যখন চেয়েছি, আমরা কিন্তু কোনো দলের হয়ে বা কোনো দলকে ঘৃণা করে বা কিছু করে ওইটা করি না। আমরা একটা সিস্টেম এবং সিচুয়েশনের জন্য কিন্তু কথা বলেছি যে এটা এরকম হওয়ার উচিত না। পার্টিকুলার কোনো দল বা কিছুকে আমরা কিন্তু মানে ওইটা আমাদের উদ্দেশ্য ছিল না যে সামনে কোন দল আসবে বা পিছনে কোন দল এটা কিন্তু ছিল না। যে একটা রং জিনিস হচ্ছে ওইটার বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম, রাইট? এটা ছিল। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে টার্গেটিং ব্যাপারটা যেমন আমরা আগে দেখেছিলাম যে কাউকে ধরেন একটা ট্যাগ দেওয়া হচ্ছে, যেমন জামাত ট্যাগ দেওয়া হচ্ছে, বিএনপি ট্যাগ দেওয়া হচ্ছে, হ্যাঁ, এরকম এখনো কিন্তু ওই ট্যাগিংটা চলছে। তার মানে আমাদের যে সিস্টেম, যে সার্কেল অফ ট্যাগিং, ওটা চেঞ্জ হয়নি। হ্যাঁ, তার মানে এটা চেঞ্জ করার যে সংস্কার বা মানসিক পরিবর্তন ওইটা আমাদের হয়নি। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে মানে খুবই লজ্জার বিষয় যে আমাদের ধরেন জাতীয় ইতিহাস বা জাতীয় ঐতিহাসিক যারা নেতা বলেন বা ব্যক্তিত্ব বলেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাবো বা শোক জানাবো, এইটার জন্য কেন আমাকে কোন একটা পার্টিকুলার দলের হতে হবে? রাইট? যে একটা সময়ের ওই মানে ইতিহাসের অংশ, তার কথা আমরা এমনিই বলতে পারি। তার কথা বলার জন্য আমাকে কেন পয়সা দিতে হয়? সো এখানে কিন্তু আমরা দুই দিক থেকে ছোট হচ্ছি বা ছোট করা হচ্ছে। নেতাকে তো ছোট করা হচ্ছেই, প্লাস হচ্ছে শিল্পীদের বা যাদেরকে দিয়ে করানো হচ্ছে তাদেরকেও, তারাও নিজেদেরকে ছোট করছেন। এখন এটা মিথ্যা হোক সত্য হোক, এটা যেহেতু সামনে আসছে বা আসে, হ্যাঁ, এই যে কারণগুলো তৈরি হয়, এগুলোই লজ্জাজনক। কেন আমাকে শিল্পীকে দিয়ে করাইতে হবে? এটা তো আমি নিজেই করতে পারি। সো শিল্পীকে তাহলে আলটিমেটলি টার্গেট করা হচ্ছে বা শিল্পীরা নিজেরাই নিজেদেরকে বিক্রি করে দিচ্ছেন, প্রশ্নবিদ্ধ করছেন নিজেরাই, রাইট? হ্যাঁ, তো এই জিনিসটা কেন হবে? শিল্পীরা তো এইসব থেকে মানে আলাদা থাকবে। হ্যাঁ, অবশ্যই বলতে পারে যে সংস্কৃতির সাথে তো রাজনীতির একটা সম্পর্ক আছে, অবশ্যই আছে। শিল্পীরা বা সামাজিক যে পরিবর্তন, এই পরিবর্তনের জন্য কথা বলবেন, সেটা ভালোর জন্য, জনগণের জন্য, জনগণের জন্য, ভালোর জন্য, দেশের জন্য কথা বলাটাই হচ্ছে রাজনীতির প্রথম শর্ত, রাইট? তো আমি যদি কোনো একটা দলের হয়ে যদি প্রচারণা বা শোক জানাই তাহলে তো আমি কৃতদাস। এই কৃতদাস তো আমি তো দেখছি যে সব জায়গায়। ইভেন আপনি মানে আমার এখানে আমি আছি গত 10 বছর, তানভীর ভাই, আমরা যেখানেই থাকি আমাদের তো কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আমি যে কাজটা করি, আমি এই কাজটা করব, এই কাজটার জন্য হয়তো যদি আমার কোনো করার সুযোগ থাকে, দায়িত্ব থাকে, মানে দায়িত্ববোধ থেকে আমি এই কাজটা করব, রাইট? প্রচারণা, প্রসার, এগুলোতে কাজ করব। আমি তো যেখানে পা দিচ্ছি এখানে সেখানেই দেখছি দলদাসরা। আমি একটা কবিতার আসরে যাই, সেখানে যে দেখি এই ক্যাম্পেইনটা হচ্ছে অন্য একটা কারণে, অন্য একটা দল করছে, যেখানে আমি নিজে গিয়ে বিব্রত ফিল করছি। কিছুদিন আগে আমি এখানে একটা নারী নির্যাতনের একটা প্রোগ্রামের জন্য ইনভাইট করা হলো। আমি একটু খোঁজ খবর নিয়ে দেখলাম, ওনারা বললেন ক্যাম্পেইন করলেন অরাজনৈতিক, কিন্তু গিয়ে দেখি সেটা রাজনৈতিক, এবং সেটা হচ্ছে এই আওয়ামী লীগের মানে এই যে পার্টিকুলার নেতা যারা এখন এখানে মানে দেশ থেকে পলাতক, তারা এখানে কথা বলতে পারছেন না, এখানে এসে কথা বলছেন। হোয়াট ইজ দিস? তার মানে কি আমাদেরকে শিল্পীদের কোনোভাবে মিথ্যা কথা দিয়ে হোক বা অন্য একটা ব্যানারে হোক, অন্য একটা প্রোগ্রামের আড়ালে হোক, তারা এই ক্যাম্পেইন গুলো চালাচ্ছেন এবং আমাদেরকে বলির পাঠা বানাচ্ছেন, রাইট? এবং আওয়ামী লীগের এইসব দোসররা আমেরিকা, লন্ডনে তো প্রচুর। এবং সম্প্রতি রবি চৌধুরী একটা স্ট্যাটাস দিয়েছে, যেহেতু প্রাসঙ্গিক আমি একটু বলি যে তাকে কানাডায় একটি প্রোগ্রামে কনফার্ম করা হয়েছে, অ্যাডভান্স দেওয়া হয়েছে। তারপরে আওয়ামী লীগের কিছু ওই দলদাস, আমি বলবো দোসর, এবং দুজন শিল্পী তারা রেফার করেছে, যেহেতু অর্গানাইজার ছিল আওয়ামীপন্থী, যে কে রাখা যাবে না। তারপরে তাকে অ্যাডভান্স দেওয়ার পর রবি চৌধুরীকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারপরে রবি চৌধুরী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তিনি তার রাজনৈতিক বিষয়গুলো প্রকাশ করেছেন, জুলাই বিপ্লবের সংহতি প্রকাশ করেছেন। তো এই যদি হয় অবস্থা, তাহলে তো আমরা মানে ঐক্যে তো পৌঁছায় না, মানে নিজস্ব জায়গা তো শিল্পীর জায়গায় ব্যাখ্যা করেছে রাহাত এবং খিজি। আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করি তানভীর ভাই, যেহেতু আমি আজকে আসলে আপনার প্ল্যাটফর্মে বলার সুযোগ হচ্ছে,
ধরেন আমি আপনাকে বলেছি যে আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে তৈরি মানে ইটা করতে চাই, প্রমোশনটা করতে চাই আমার জায়গা থেকে। তো আমরা আমাদের ফিল্ম ক্লাবটাকে ওভাবেই কিন্তু প্ল্যান করছিলাম। তো আমরা কিছু ছবি দেখিয়েছি। তো খিজির ভাইয়ের ছবিটা নিয়ে আমি আসলে একটুখানি ভয়ে মানে কি আমার ভিতরে আসলে দ্বিধা কাজ করছিল, কারণ আমি এমন একটা জায়গায় মুক্তিযুদ্ধের ছবি দেখাচ্ছি যেটার সাথে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের একটা খুব মজবুত একটা কানেকশন ছিল, যেটা আমার দায়িত্ব। বাংলাদেশ সেন্টারে কখনোই ফিল্মের স্ক্রিনিং হয় নাই। আমি প্রথমবার আমি অ্যাজ এ ফিল্মের একজন আর্টিস্ট হিসেবে, ফিল্ম পার্সন হিসেবে, আর্টিস্ট হিসেবে আমি মনে করছি যে একটা মুক্তিযুদ্ধের ছবি আমি ওখানে দেখাবো। আমি স্ট্যাবলিশ করতে চাই আমাদের ফিল্ম হোক, ফিল্মের আর্টিস্টরা হোক বা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হোক, এটার সাথে যে সম্পর্কটা আছে আমি এখানে এটা স্ট্যাবলিশ করব। তো এটার হওয়ার সময় আমি দেখলাম যে আমি এত সাফোকেশন ফিল করেছি, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কিছু গ্যাং এমন ভাবে কাজ করেছে যে আমি যেন ওইখানে প্রোগ্রামটা করতে না পারি। আমি আজকে বলতে চাই যে আমি এখানে যে প্রেস আছে, বাংলা প্রেস আছে, এখানে আমি অফিসিয়ালি দাওয়াত দিয়েছি, কিন্তু তারপর ওখান থেকে একটা মানুষকে আমি পাইনি যে আমার প্রোগ্রামটাকে কভার করবে। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট, যেটাকে আসলে প্রেস, এখানে লন্ডন বাংলা কমিউনিটি প্রেস অবশ্যই এটাকে কভার করা উচিত ছিল, রাইট? এবং তারা এটা কভার করেনি, এবং অন্যান্য যারা আরো আমাদের বন্ধু বান্ধব তাদেরকে বলে দেওয়া হয়েছে এই প্রোগ্রামটাতে যেন না যাওয়া হয়। আপনি বুঝতে পারছেন? তো এই জালগুলো যদি থাকে, এই ধরনের ষড়যন্ত্রমূলক যদি অ্যাক্টিভিটি থাকে, আমরা যদি অনেক চাইও, আমরা যদি অনেক এফোর্টও দিই, আমরা কিন্তু আসলে শিল্পীরাই বলেন বা এই যে যারা স্বচ্ছ উদ্দেশ্য নিয়ে কাজ করতে চাই, তাদের জন্য কাজ করাটা তো খুব কঠিন। তারপরও যাই হোক, আমাদের যে বাংলাদেশ সেন্টারের যে জেনারেল সেক্রেটারি ছিলেন কারেন্ট, দেলোয়ার হোসেন সাহেব, উনি আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন এবং উনি অ্যাপ্রিসিয়েট করেছেন যে এই জিনিসটা খুবই ভালো একটা উদ্যোগ, তাই না? আমাদের শিল্পী হিসেবে আমাদের যে দায়িত্বটা, এটাই যদি আমরা নিঃস্বার্থভাবে বা একদম কোনো দলের না হয়ে শুধু নিজের দেশের এবং নিজের ইন্ডাস্ট্রির জন্য কাজ করতে চাই, তাহলে অবশ্যই পজিটিভলি আমরা সাপোর্ট পাবো। আমি তো কোথাও পা দিতে এখন আমার 14 বার মানে চিন্তা করতে হয় আমি আসলে যাব কি যাব না। যে স্টেটমেন্ট দিতে চাই, লাইভ চলছে, আমি স্টেটমেন্ট দিতে চাই। নিউ ইয়র্কে 3টি অনুষ্ঠানে অন্তত আমাকে ইনভাইট করার পর বেশ কিছু এখানকার আওয়ামী লীগের দালাল যারা পলাতক হয়ে চলে এসছে, এখানে বাড়ি টাড়ি কিনছে, তারা বলছে যে এইসব লাল বদরে রাখা যাবে না। তো এরা খুবই সক্রিয়, ওই জন্য আমি খুব স্পষ্ট এগুলো নিয়ে আমি নাম ধরে ধরে আস্তে আস্তে বলবো, মানে এগুলো না বলতে বলতে না ওরা ভাবে যে ঠিক আছে এদের বোধহয় চাপায় রাখা যাবে। আসলে প্রসঙ্গটা অনেক, এবং এই বারবারই এদের এত সক্রিয় এবং এত হুমকি ধামকি দিতে এরা পছন্দ করে।